নমস্কার বন্ধুরা, আমার আগের যে দুটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থিত করেছিলাম সেই দুটিতে আমার আলোচনার যে বিষয়বস্তু ছিল তাতে ছিল হচ্ছে মহাভারতের রাজনীতি। রাজনীতি জিনিসটি মহাভারতের মধ্যে এমনভাবে মিশে রয়েছে প্রতিটি ঘটনার সঙ্গে যে আমার মনে হচ্ছে আরও একটি ভিডিও আমার করলে ভালো হয়। কেন কি মহাভারতের কোথায় কোথায় রাজনীতি কীভাবে ব্যবহৃত হয়েছে, কীভাবে রাজনীতির শিকার হয়েছে সমসাময়িক মানুষজন বা ঘটনাবলী, সেটা আপনাদের সামনে আমি এখনও কিন্তু পুরোটা বলে উঠতে পারিনি এবং আমার মনে হয় না যে হয়তো আমি পুরোটাই কভার করতে পারছি। সেই জন্যে আমার কিন্তু বারবার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে হতে পারে কোনো ঘটনা হয়তো আমার অজ্ঞাতে রয়ে গেছে বা আমি আপনাদের সামনে বলে উঠতে ভুলে গেছি। সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই আপনারাও আপনাদের মতামত জানান যে আপনাদের কি মনে হয়েছে মহাভারতের কোথায় কোথায় কিভাবে রাজনীতির ব্যবহার করা হয়েছে বা রাজনীতির মাধ্যমে ঘটনাটি বা সেই সময়ের মানুষজন তার শিকার হয়েছে। আমার আজকের ভিডিওতেও আমি মহাভারতের রাজনীতি নিয়েই আলোচনা করব। আমার আগের দুটি ভিডিওতে মহাভারতের রাজনীতির মধ্যে অন্যতম যে পয়েন্টে ফোকাস হয়েছে সেটি হচ্ছে বিবাহ মাধ্যমে রাজনীতি কীভাবে কোথায় কোথায় কার কার সঙ্গে ব্যবহার করা হয়েছে বা অজান্তেই সে মানুষটি তার সেই রাজনীতির চক্রের মধ্যে পড়ে গেছে। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম এবং আমার প্রথম ভিডিওতেও বলেছিলাম যে সাধারণ মানুষের জীবন কিন্তু না চাইলেও কিন্তু রাজনীতির দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং সেটি শুধু সেই যুগে নয়, এখনকার যুগেও। কারণ দেখুন, শাসন যার হাতে, আমাদের সমাজের কন্ট্রোল যার হাতে, হ্যাঁ, অটোমেটিকভাবে আমরা কিন্তু তার মতো করেই চলতে বাধ্য হই। যদি চলতে না চায় তাহলে সেখানে বিদ্রোহ হচ্ছে বা আমরা যেমন আমাদের ঘরোয়া সংসারেও দেখুন, যে আমাদের সংসারে গার্জিয়ান, তার কথা কি আমাদের শুনতে হয় না, তার কথা কি আমাদের মানতে হয় না? যদি না মানি সেক্ষেত্রে কিন্তু সংসারে বিদ্রোহ হয়, অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়। সেটা কিন্তু আমাদের শুধু ঘরে নয়, ঘরের বাইরে যে বৃহত্তর যে আমাদের সংসার, সেখানে কিন্তু একই ঘটনা ঘটে। যে যার হাতে পাওয়ার, তার কোথাও একটা কিন্তু পুরো সমাজটাকে কিন্তু সে নিয়ন্ত্রণ করছে। সমাজের শিক্ষা ব্যবস্থা বলুন, সমাজের অর্থনৈতিক অবস্থা বলুন, সাধারণ মানুষের জীবনযাত্রা বলুন, হ্যাঁ, সব কিছু। মহাভারতে তার ব্যতিক্রম তো নয়, কারণ মহাভারত যিনি লিখেছেন ব্যাসদেব, তিনি কিন্তু প্রতি মুহূর্তে আমাদের পাঠকদের বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে সেই যুগের জনজীবনও যে রাজনীতির দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়েছে, কোথাও ভাষার দিয়ে, কোথাও ডাইরেক্টলি উনি এগুলো আমাদের সামনে ব্যক্ত করেছেন। আমার আজকের ভিডিওতে আমি আরও নতুন কিছু দিক তুলে ধরবো যেগুলো মহাভারতে আমার মনে হয়েছে সেখানকার মানুষজন রাজনীতির শিকার হয়েছে বা রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। যেমন ধরুন, দুর্যোধন যখন একলব্য এবং কর্ণের সঙ্গে বন্ধুত্ব করলো, সেটা কিন্তু ও কিন্তু শুধুমাত্র বন্ধু করার জন্যই বন্ধু করেনি, তার মাথায় কিন্তু ছিল দূরদর্শী চিন্তা, অর্থাৎ সেখানেও কিন্তু রাজনীতি। দুর্যোধন যখন দেখলো যে একলব্যর মধ্যে ক্ষমতা আছে যে অর্জুনের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে, সে কিন্তু একলব্যর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। তার অন্যতম বন্ধু ছিল অশ্বত্থামা, সে কিন্তু পাণ্ডবদেরও বন্ধু হতে পারত। আসলে পাণ্ডবরা না, ওই 5 জনের মধ্যে ওরা খুশি ছিল। ওরা জানতো যে 5 জন মিলে যে মুঠি তৈরি হয়, সেই মুঠির মধ্যে ওরা না কোনো 6 নম্বরকে ঢুকতে দিয়েছে বা ওদের দরকার মনে হয়েছে বা কাউকে বের করেছে। হ্যাঁ, এই 5 মুঠির কেন্দ্রে কিন্তু ছিল শ্রীকৃষ্ণ, যার প্রতিটি উপদেশ তারা নির্দ্বিধায় ফলো করেছে। হ্যাঁ, তাদের কি সুহৃদ ছিল না? তারা ছিল, কিন্তু তারা কখনোই বন্ধুত্ব শুধুমাত্র রাজনীতির চিন্তা করে করেনি, তারা আত্মিক টানে বন্ধুত্ব করেছে বা সম্পর্কের মূল্য রেখেছে, সেখানে ওদের সুহৃদ তৈরি হয়েছে। কিন্তু হ্যাঁ, আপনারা এখন বলবেন যে আমি তো আগের ভিডিওতেই বলেছি যে অর্জুনের কিছু কিছু বিবাহ রাজনীতির কারণে হয়েছে, বিবাহগুলিকে রাজনীতির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু চিত্রাঙ্গদার সঙ্গে কিন্তু অর্জুনের বিবাহের শুরুটা কিন্তু হয়েছিল প্রেম দিয়ে। উলুপির সঙ্গে অর্জুনের বিবাহটা কিন্তু শুরু হয়েছিল প্রেম দিয়ে। সুভদ্রা এবং অর্জুনের বিবাহটাও কিন্তু শুরু হয়েছিল প্রেম দিয়ে। বলতে পারেন যে এই বিবাহগুলোকে পরবর্তীকালে রাজনীতির ব্যবহার করা হয়েছে। বা কৃষ্ণ যে সুভদ্রাকে সাপোর্ট দিয়েছে অর্জুনের সঙ্গে বিবাহে, সেটাও কিন্তু কৃষ্ণের দূরদর্শী চিন্তা। বা উলুপি বা চিত্রাঙ্গদার প্রতি অর্জুনের প্রেম, তার থেকে ওরা বিবাহ করেছে। বিবাহ পরবর্তী যে সম্পর্ক, সেটা কিন্তু পরবর্তীকালে কুরুক্ষেত্র যুদ্ধে ওদের কাজে এসেছে। অর্থাৎ তারা না চাইলেও তাদের জীবন কিন্তু রাজনীতিতে
চলে এসেছে বা রাজনীতিকে প্রভাবিত করেছে। সেরকমভাবে কিন্তু দুর্যোধন কিন্তু যখন যে পদক্ষেপ নিয়েছে সেখানে কিন্তু সে আগে রাজনীতি চিন্তা করেছে। যেমন একলব্যের সঙ্গে বন্ধুত্ব, কর্ণের সঙ্গে বন্ধুত্ব। কর্ণ যখন দেখছে দুর্যোধন যে কর্ণের মধ্যে সে সাহস আছে যে এবং ক্ষমতা আছে, অবশ্যই যোগ্যতা আছে, যে কিনা অর্জুনের চোখে চোখ রেখে যুদ্ধ করার কথা বলতে পারে, যুদ্ধ করার স্পর্ধা দেখাতে পারে। সে হ্যাঁ এটা বলতে পারেন যে আফটার মেকিং রিলেশনশিপ দুর্যোধন কখনোই দাদাকে আর ছোট করেনি, অসম্মান করেনি। সেটা দুর্যোধনের চরিত্রের একটা পজিটিভ দিক অবশ্যই, কিন্তু সম্পর্কের শুরুটা কিন্তু সে করেছিল রাজনৈতিক চিন্তাধারা থেকে। যে এই যে কর্ণকে সে রাজা করলো, তাহলে কি হলো, অঙ্গরাজ্যটাও আর দুর্যোধনকে ফিরে দেখতে হলো না, যে সেখানে তার সে চোখ বন্ধ করে ভরসা করলো যে কর্ণ সেই জায়গাটা সুশৃঙ্খল ভাবে রাখবে এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখবে। প্লাস সেই দিক থেকেও হস্তিনাপুর সুরক্ষিত হয়ে গেল। ওই দিক থেকে মগধের থেকেও একটা মানে মাঝখানে অঙ্গরাজ্য রইল, যে মগধ সরাসরি হস্তিনাপুরের দিকে এগোবার আগে অঙ্গরাজ্যকে প্রতিহত করতে হবে। এইভাবে চিন্তা করে কিন্তু দুর্যোধন পদক্ষেপগুলো ফেলেছে। হ্যাঁ, আরেকটি হচ্ছে যে শকুনি কিন্তু প্রচণ্ড, তার জীবনটা কিন্তু পুরোটাই সে রাজনীতির মধ্যেই ফেলে দিয়েছিল। অর্থাৎ শকুনির যে ভেতরে প্রতিশোধ স্পৃহা ছিল ভীষ্মের প্রতি, শকুনি জানতো গায়ের জোরে সে হস্তিনাপুরকে কখনোই হারাতে পারবে না। সেখানে শকুনি কাজে লাগালো নিজের কূটবুদ্ধি, এবং সে মুখে বলতো যেখানে গায়ের জোর কাজ করে না সেখানে বুদ্ধিবল কাজ করে। এবং রাজনীতির কিন্তু শুধু গায়ের জোর দিয়ে যুদ্ধ করা নয়, বুদ্ধিটাও রাজনীতির একটা অন্যতম প্রধান শক্তিশালী অস্ত্র। এবং সেটি কিন্তু উনি বারবার কর্ণকেও বোঝাতেন। যখনই কর্ণের মনে হতো, এবং দেখুন কর্ণ যখন দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব করলো, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কর্ণ নিজের বিবেকবোধকে চেপে নিয়েছে শুধুমাত্র বন্ধুত্ব রাখার জন্য। তবুও সাধারণ মানুষ তো কর্ণ, কখনো কখনো সে দুর্যোধনের কাছে তার মনের ভাব ব্যক্ত করেছে। যেমন যখন যতুগৃহের ঘটনাটা ঘটে, তখন কিন্তু কর্ণ বারবার আটকাবার চেষ্টা করেছে যে পাণ্ডবরাও বীর, ওদেরকে এইভাবে পুড়িয়ে মারাটা কিন্তু কোনো যোদ্ধার শোভা পায় না। তখনও শকুনি কর্ণকে এই বলেই চুপ করিয়েছে যে রাজনীতিতে শুধুমাত্র যুদ্ধ করে সম্মুখ সমর এগুলো রাজনীতির শুধুমাত্র এগুলো পথ নয়, বুদ্ধি, ছলা, কলা, কৌশল এগুলোও কিন্তু রাজনীতির অন্যতম অঙ্গ। এইভাবে তারপরে দেখুন এই যে পাশা খেলা, তারপরে কী করলো, প্রথমে তো উনি উনার কথা দিয়ে ধৃতরাষ্ট্রকে ব্রেন ওয়াশ করে হস্তিনাপুরকে দুভাগ করে দিলেন, যে খান্ডবপ্রস্থ চলে গেল যুধিষ্ঠিরের হাতে। যখন উনি দেখলেন যে যতুগৃহ থেকে বেঁচে পাণ্ডবরা ফিরে আসছে, তখন শকুনি নেক্সট পদক্ষেপ কী নিলেন, আগে তো দুর্যোধনকে যুবরাজ করে তারপরে চিন্তা করা যাবে। উনি তখন দুর্যোধনকে যুবরাজ করলেন, এবং সেইটা করার জন্য উনি যুধিষ্ঠিরকে সরালেন কীভাবে, হস্তিনাপুরকে দুভাগ করে খান্ডবপ্রস্থ আর হস্তিনাপুর রইল। এইবারে যখন খান্ডবপ্রস্থতে পাণ্ডবরা পুরো গুছিয়ে নিয়ে বসে গেল, তখন শকুনির নেক্সট লক্ষ্য হলো যে এবার পাণ্ডবদেরকে খান্ডবপ্রস্থ থেকেও সরাতে হবে। এখানে কিন্তু কোথাও শকুনি শুধুমাত্র দুর্যোধনকে ভালোবেসে এই পদক্ষেপগুলো নেননি। যদি শকুনি সত্যিই দুর্যোধনের হিত চাইতেন, তাহলে কিন্তু সারা জীবন ধরে দুর্যোধন কি খুব সুখে ছিল? না, প্রতি মুহূর্তে মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা, হিংসা পরায়ণতা, এগুলো নিয়ে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। এবং আলটিমেটলি তো দুর্যোধন রাজা হতে পারলেন না শুধুমাত্র শকুনির কূটবুদ্ধির জন্য, কারণ শকুনি কখনোই চায়নি হস্তিনাপুর শান্তি পাক। কেন, তার ভীষ্মের ওপর যে ব্যক্তিগত রাগ ছিল, শুধু ব্যক্তিগত বলবো না, একজন গান্ধার প্রেমী হিসেবে, একজন অসহায় বোনের ভাই হিসেবে, অসহায় বাবার পুত্র হিসেবে শকুনির যে রাগটা ভীষ্মের প্রতি ছিল, সেইটা উনি জানতেন যুদ্ধ করে ভীষ্মকে আটকাতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। তাই উনি এই বুদ্ধির মাধ্যমে সারা জীবন ভীষ্মকে জ্বালিয়েছেন, এবং হস্তিনাপুরকে কিন্তু যতদিন উনি বেঁচেছেন শাস্তি পেতে দেননি। প্লাস উনি জানতেন যে আলটিমেটলি কিন্তু পাণ্ডবদেরই জয় হবে, জেনেও উনি কিন্তু কৌরবদের যুদ্ধে এগিয়ে দিয়েছেন। কারণ উনি ভীষ্মের পরেই উনার রাগটা ছিল অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্রের ওপরে। কারণ ধৃতরাষ্ট্রের সঙ্গেই গান্ধারীর বিবাহ হওয়াতে গান্ধারী সারা জীবন চোখ বেঁধে অন্ধের মতো জীবন কাটাতে হয়েছে, যেটা শকুনি চোখের সামনে দেখেও আটকাতে পারেননি। শকুনির কিন্তু দুর্যোধনের ওপরেও একটা রাগ ছিল, বা ভীষ্মের ওপরেও একটা রাগ ছিল, ওই
রক্তের এরা বলে। হ্যাঁ, পাণ্ডবরা ওই বংশের ধারা, কিন্তু শকুনি কিন্তু বরাবর চাইতেন পাণ্ডুর সঙ্গে গান্ধারীর বিয়ে হোক, কারণ পাণ্ডু একজন শক্ত সমর্থ রাজা ছিলেন, সুস্থ রাজা ছিলেন। কাজে পাণ্ডু জ্ঞানত বা অজ্ঞানত গান্ধারীর কোনো ক্ষতি করেননি, অসম্মান করেননি, গান্ধারের কোনো অসম্মান করেননি। কাজে পাণ্ডুর প্রতি কিন্তু শকুনির কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না, যেটা ছিল ধৃতরাষ্ট্রের প্রতি, ভীষ্মের প্রতি। তাই ধৃতরাষ্ট্রের ধারাকে উনি কিন্তু নিঃশেষ করে দিলেন। আচ্ছা, এইবারে বলছি, দেখুন তাহলে কি হলো, এই আমরা দেখছি এইভাবে শকুনির প্রতিটি পদক্ষেপ কিন্তু এই রাজনীতির মাধ্যমেই উনি নিয়েছেন, দিয়ে উনি ওনার অভীষ্ট সিদ্ধ করেছেন। এখান থেকে আমরা আরেকটা শিক্ষা পাই যে রাজনীতিতে অভীষ্ট সিদ্ধ করার জন্য শুধুমাত্র ডাইরেক্টলি ফেস টু ফেস যুদ্ধ করাই নয়, দরকার হলে বুদ্ধি প্রয়োগ করতে হয়। হ্যাঁ, এখন সেটা সৎ পথে না অসৎ পথে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সিচুয়েশন আপনাকে গাইড করবে, আপনার বিবেক আপনাকে গাইড করবে। হলো রাজনীতি মহাভারত আরেকভাবে ইউজ হয়েছে, সেটা হচ্ছে সেটা ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। কীরকম? তখনকার দিনে রাজারা নিজের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যে প্রথাটা ওনারা চালু করেছিলেন সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। অর্থাৎ একটি যজ্ঞের মাধ্যমে, দেখুন আমরা এখনও কিন্তু যজ্ঞে বিভিন্ন বলি দেওয়ার প্রথা আছে, সেই যুগে অশ্বমেধ যজ্ঞটা কী ছিল? একটি সুস্থ ঘোড়াকে চিহ্নিত করা হতো, যাকে যুদ্ধের জন্য, যুদ্ধ না, যজ্ঞের টিকা পরিয়ে জাস্ট ছেড়ে দেওয়া হতো এবং খোলা, সেই ঘোড়া যে দিকে ইচ্ছা যাক। অবশ্যই সেই ট্রেন ঘোড়া ছিল, বোকার মতো জঙ্গলে গিয়ে বসে থাকবে না, কারণ ক্ষত্রিয়রা যখন অশ্বমেধ যজ্ঞ করবে টার্গেট নিচ্ছেন, যে ঘোড়াটিকে ওরা চিহ্নিত করছেন তাকে সেইভাবে নিশ্চয় ট্রেন করে নিতেন ওরা। সেই ঘোড়ার পিছন পিছন এক বিশাল সেনাদল যেত, যে যে অঞ্চলের মধ্যে দিয়ে ঘোড়াটি বিনা বাধায় পার হয়ে যেত ধরে নেওয়া হতো সেই অঞ্চলের জনগণ চুপচাপ শান্তভাবে এবং কোনো বিরোধিতা না করে ওরা সেই রাজাকে নিজেদের রাজা বলে মেনে নিচ্ছে। যে অঞ্চলের লোকজন বা যে অঞ্চলের শাসক এই ঘোড়াকে আটকাতো, তাকে এই ঘোড়ার সঙ্গে থাকা সেনাদলের সঙ্গে যুদ্ধ করতে হতো। যুদ্ধে যদি এই সেনাদল হেরে যেত তাহলে তো গল্প শেষ, আর যদি ওরা হারতো, অর্থাৎ যারা ঘোড়া আটকাচ্ছে, তাহলে কিন্তু তাদের যুদ্ধে হেরে যাওয়ার পর ওদের মেনে নিতে হতো যে এই ঘোড়ার সঙ্গে যে সেনাদল এবং তাদের যে শাসক পাঠিয়েছেন তিনি ওনাদেরও রাজা। এইভাবে সীমানাও বাড়ত এবং রাজার সার্বভৌমত্ব বজায় থাকত। এই অশ্বমেধ যজ্ঞ কিন্তু করেছিলেন প্রথম আমরা মহাভারতে শুধু না, রামায়ণ এবং ঋগ্বেদেও পেয়েছি। রামায়ণে শ্রী রামচন্দ্র কিন্তু যখন অশ্বমেধ যজ্ঞ করলেন, উনার ঘোড়া কিন্তু আটকে ছিল উনারই দুই ছেলে লব এবং কুশ। মহাভারতের যুগে যখন যুধিষ্ঠির এই যজ্ঞ করলেন, এই ঘোড়ার সঙ্গে তখন গেছিল অর্জুন এবং তার সেনাদল, এবং তখন কিন্তু তারা বিজয় লাভ করেই ফিরে এসেছিল। মানে আমার বলার কথা হচ্ছে এখানে অশ্বমেধ যজ্ঞ কিন্তু অ্যাকচুয়ালি এটাও কিন্তু রাজনৈতিক মাধ্যম, শুধুমাত্র ধর্মীয় মোড়কে। এইবারে যখন পুরো 1 বছরের জন্য ঘোড়াটিকে ছেড়ে দেওয়া হতো, এই 1 বছর পর ঘোড়াটি কিন্তু ঠিক নিজের রাজ্যে ফিরে আসতো। তারপরে তার পরিণতি কী হতো জানেন? সেই ঘোড়াটিকে কিন্তু এই যজ্ঞের বেদিতে বলি দেওয়া হতো, অর্থাৎ বলি প্রথা। তাই এটাকেও রাজনৈতিক মাধ্যম হিসেবে সেই যুগে ব্যবহার করা হয়েছে। মহাভারতের রাজনীতিতে আমরা কিন্তু আলাদা আলাদা অনেক রকম শাসনের তন্ত্র পাই। যেমন রাজা ভরত যে ধারা চালু করেছিলেন সেটা কিন্তু ছিল গণতন্ত্র, অর্থাৎ সিংহাসনে উত্তরাধিকার শুধুমাত্র বংশের লোকই হতে হবে তা নয়, যোগ্যতার নিরীক্ষে উপযুক্ত ব্যক্তিকে শাসনভার দেওয়া হবে। কিন্তু যে প্রথা রাজা শান্তনুর পরবর্তী প্রজন্মগুলো ভুলে গেল এবং সেই যুগে কিন্তু চলে এলো এক নায়ক তন্ত্র। তবুও বিদুরের সুচিন্তিত রাজনৈতিক ব্যাখ্যা দ্বারা ধৃতরাষ্ট্রের জায়গায় রাজা হলো পাণ্ডু। কিন্তু যখন পাণ্ডুর অকাল মৃত্যু হলো, তারপরে যখন ধৃতরাষ্ট্র আবার সিংহাসনে বসলেন, তখন থেকে কিন্তু ধৃতরাষ্ট্র সেই ধারাটাই বজায় রাখার চেষ্টা করেছিলেন, রাজার ছেলে রাজা হবে, অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও যুধিষ্ঠিরকে বারবার বঞ্চিত করা হয়েছিল। পাশাপাশি আমরা যখন দেখছি পাণ্ডবরা খান্ডবপ্রস্থতে গিয়ে ওদের নতুন রাজধানী স্থাপন করছে, সেখানে কিন্তু যে শাসনতন্ত্র ওরা চালু করেছিলেন সেটা ছিল গণতন্ত্র। অর্থাৎ সেখানে অবশ্যই যুধিষ্ঠিরের পর বংশধারা সেখানে আর বসার সুযোগ পায়নি, সে সময়টাও তারা পায়নি, কিন্তু সেখানে সাধারণ মানুষের এই জায়গাটা ছিল, এই স্কোপটা ছিল, তারা নিজেদের সুবিধা অসুবিধা ডাইরেক্টলি গিয়ে রাজপরিবারে জানাতে পারত।
যার প্রতিফলন আমরা দেখি যে একটি ব্রাহ্মণ একবার অসহায় হয়ে তার গরু চুরি হওয়াতে সে ডাইরেক্টলি অর্জুনের কাছে এসে নিজের সাহায্য প্রার্থনা করে যে তাকে গরু খুঁজে দিতে হবে, এবং অর্জুন কিন্তু সেখানে ছুটে গেছিলেনও। তাহলে দেখছি এবার আর পাণ্ডবরা আরেকটা প্রথা চালু করেছিল, যেটা ছিল টিম ওয়ার্ক যেটা বলে। অর্থাৎ যে কোনো ডিসিশন কিন্তু যুধিষ্ঠির একলা মাথায় নিতেন না, উনি সবার কথা শুনতেন, সবার কথার মূল্য দিতেন, সবার কথাকে যুক্তি দিয়ে চিন্তা করতেন। এবং যার জন্য কিন্তু দেখবো আমরা কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবদের প্রত্যেকটা ভাইয়ের, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তাদের সুহৃদ ধৃষ্টদ্যুম্ন, ধ্রুপদ রাজ, তারপরে আপনার বিরাট রাজ, এদের প্রত্যেকের ইচ্ছে ছিল যুদ্ধ হবে। কিন্তু যেহেতু কৃষ্ণ বলেছেন যে না, যুদ্ধ হওয়ার আগে আমরা একবার শান্তি প্রস্তাব দিয়ে দেখি না কৌরবরা কি বলে, যাতে পরবর্তীকালে ইতিহাস পাণ্ডবদের দিকে আঙুল তুলতে না পারে যে পাণ্ডবরা যুদ্ধ চেয়েছে। যুদ্ধ তো কখনোই ভালো নয়, প্রচুর মানুষ মারা যায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেখানে কিন্তু যুধিষ্ঠির কৃষ্ণের মতকেই সমর্থন করেছেন, কারণ উনার ছিল কি, উনি কখনোই শুধু নিজের মত চাপাতেন না, সবার মত শুনতেন। অর্থাৎ সেই পাণ্ডবদের কি ছিল যে টিম ওয়ার্ক। আরেকটা যেটা ছিল পাণ্ডবদের মধ্যে প্রচণ্ড ইউনিটি, অর্থাৎ নিজেদের লোকের মধ্যে কখনো তারা নিজেদের পরস্পরের প্রতি বিশ্বাস নষ্ট হতে দেয়নি। দেখুন, যখন আর পাণ্ডবরা ছিল রাজনীতি অত্যন্ত সৎভাবে তারা ফলো করতেন, কোনো রকম অসৎ পন্থা ওরা নিতেন না। যার জন্য ওনারা যখন যে পথে গেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, অত্যন্ত অনেস্টলি এবং সৎভাবে। কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন পাণ্ডবরা কিন্তু কখনোই কোনো নিয়ম ভাঙতে চাননি। পাণ্ডবরা 5 ভাইয়ের কথা বলছি। হ্যাঁ, বলবেন যে দ্রোণাচার্যকে যে ধৃষ্টদ্যুম্ন মেরেছে সেটা তো নিয়ম বহির্ভূতভাবে, ভীষ্মকে যে মারা হয়েছে এটা তো নিয়ম বহির্ভূতভাবে। সেখানেও কিন্তু ওনারা এই দুটো অন্যায় পথ ওনারা নিয়েছিলেন, কিন্তু ওনাদের উদ্দেশ্য ছিল মহৎ। অর্থাৎ ওরা জানতেন ভীষ্মকে না সরালে কৌরবদের থামানো যাবে না, কৌরবদের থামানো কিন্তু বৃহত্তর স্বার্থের উদ্দেশ্যে ছিল। আমি ভীষ্মকে মারার পন্থাটা সাপোর্ট করি না, কিন্তু কোথাও একটাকেই পাণ্ডবদের যে উদ্দেশ্য ছিল, এবং সেখানে ভীষ্মের নিজেরও কিন্তু মত ছিল। ওনারা কিন্তু ভীষ্মকে মারার আগে ভীষ্মের থেকেই জেনে এসেছেন যে কী পথে ওনারা এগোবেন, এবং ভীষ্মই কিন্তু ওনাদের হিন্টস দিয়েছেন যে ভীষ্মকে মারার কৌশলটা কি হতে পারে। অর্থাৎ যেহেতু পাণ্ডবদের উদ্দেশ্য মহৎ ছিল, তাই তাদের নেওয়া রাজনৈতিক পদক্ষেপগুলোতেও কিন্তু ওনারা ওনাদের আশেপাশের লোকের সমর্থন পেতেন। যুধিষ্ঠির আরেকটি রাজনীতি খেলা খেলেছিলেন বলে যুধিষ্ঠিরের উদ্দেশ্যটাকে ছোট করা হয়। কি না, যুদ্ধ শুরু হওয়ার আগে যুধিষ্ঠির বিনয়ভাবে উনার যারা সিনিয়র পার্সন, যারা অথচ কৌরব পক্ষে, যেমন ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, ইনাদের কাছে গিয়ে উনার আশীর্বাদ চান। এবং আমাদের নিয়ম দেখবেন, এখন আমরাও কিন্তু আমাদের কোনো ছোট যখন কেউ আমাদের কাছে প্রণাম করে, আমরা কিন্তু মুখ এইটুকু অন্তত বেরিয়ে যায় ভালো হোক। ওদেরও কিন্তু মুখ দিয়ে বেরিয়েছিল বিজয়ী ভব। অর্থাৎ যুদ্ধর আগেই কিন্তু যুধিষ্ঠির যুদ্ধের দিকে, জয়ের দিকে অনেকটা এগিয়ে গেছিলেন, এবং উনি তখন দাঁড়িয়ে সুন্দরভাবে আহ্বান জানিয়েছিলেন যে ওই পক্ষ আমার নিজের লোক, সবাই তোমাদের মধ্যে যদি কারোর মনে হয় যে তুমি আমাকে সাপোর্ট দেবে, আমার পক্ষে আসবে, ধর্মের পক্ষে থাকবে, আমি দুহাত বাড়িয়ে তাকে স্বাগতম জানাচ্ছি। এই করতে গিয়ে কিন্তু উনি কৌরব পক্ষের থেকে যুধিষ্ঠিরকে পেয়ে গেছিলেন তার কিছু সেনা শুদ্ধ। যুধিষ্ঠির কে ছিল? সে ছিল কৌরব, কিন্তু গান্ধারী নন্দন ছিলেন না বলে যুধিষ্ঠির কখনোই কিন্তু দুর্যোধনের কাছে প্রাপ্য সম্মান পেতেন না। সে জায়গায় যখন যুধিষ্ঠিরকে দেখলেন যে উনি পাণ্ডবদের কাছে সেই সম্মানটা পাচ্ছেন, উনি কিন্তু ধর্মের দিকে চলে এসেছিলেন কৌরব পক্ষ ত্যাগ করে। উনার বিবেক বলেছিল যে উনি পাণ্ডবদের পক্ষে আসবেন। তো এইভাবে কিন্তু মিষ্টভাবে, সৎভাবেও কিন্তু পাণ্ডবরা আমাদের সামনে অনেক রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেখুন, আমাদের মহাভারত পড়তে পড়তে আমরা কিন্তু এটা ভাবতে বাধ্য হই যে তাহলে যোগ্যতা নাকি বংশ পরম্পরা পাওয়ারে কার আসা উচিত, এবং সেভাবে কিন্তু আমরা ঠিক ভুল বিচার কিন্তু ব্যাসদেবের মহাভারত থেকেই পেয়ে যাই। তাহলে এখন আমাদের এই রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু আমরা রেফারেন্স হিসেবে অনেক ক্ষেত্রেই মহাভারতকে আমরা ইউজ করি। তারপরে অপোনেন্ট পার্টির দুর্বলতা, কী কী উইক পয়েন্ট আছে, সেটাকে কিভাবে নিজের স্বার্থে লাগানো যায়, সেটাও কিন্তু আমরা মহাভারত থেকেই শিখেছি। পাণ্ডবদের উইক পয়েন্ট কী ছিল? তাদের সততা। পাণ্ডবদের উইক পয়েন্ট কী ছিল? তাদের পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি
প্রেম, যেটা কিনা শকুনি নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন। আমি এটা পাণ্ডবদের দুর্বলতা বলবো না, এটা শত্রুপক্ষ মনে করে নিয়েছে ওদের দুর্বলতা। তাহলে আমরা এখান থেকে এটাও শিখছি যে অপোনেন্ট পার্টিকে নিচু করার জন্য বা অপোনেন্ট পার্টিকে হারাবার জন্য তার সেই পক্ষের কী কী উইক পয়েন্ট আছে যেটা আমরা আমাদের কাজে লাগাতে পারি। অন্য পক্ষের খবর নেওয়ার জন্য গুপ্তচর নিয়োগ করা, এটা কিন্তু আমরা আমাদের এই মহাকাব্যগুলোতে অলরেডি পেয়ে গেছি। ব্যক্তিগত অনুভূতিকে দমিয়ে বা ব্যক্তিগত অনুভূতিকে কাজে লাগিয়ে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যের দিকে এগোনো যায়, যার বড় দৃষ্টান্ত কিন্তু আমাদের সামনে শকুনি। তার ব্যক্তিগত অনুভূতিগুলোকে কিন্তু উনি ওনার অস্ত্র হিসেবেই ব্যবহার করেছেন। আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি প্ল্যানিং। এই যে সেই সময় যুদ্ধের যে বিভিন্ন রকম ব্যূহ রচনা হতো, অর্থাৎ চক্রব্যূহ, আমরা একটা অত্যন্ত বিখ্যাত ব্যূহ যার মাধ্যমে দ্রোণাচার্য অভিমন্যুকে মারতে সক্ষম হয়েছিলেন। এইগুলোকে এটা কিন্তু আগের দিন ওরা বসে প্ল্যান করতেন যে পরবর্তী দিন যুদ্ধে কী কী পদক্ষেপ নেবেন, তাদের টার্গেট কে কে হবে, এইভাবে যে প্ল্যান করে এগোনো, এটাও কিন্তু আমরা পেয়েছি কোত্থেকে না, এই মহাকাব্যগুলো থেকেই। এইভাবে দেখুন, আলোচনা যদি আমরা করতে শুরু করি না মহাভারত নিয়ে, রাজনীতি আমার মনে আরও একাধিক পর্ব তৈরি হতে পারে, কিন্তু আমার মনে হয় অনেক দিন রাজনীতি নিয়ে আমরা আলোচনা করলাম, তাই রাজনীতি নিয়ে আলোচনা আপাতত আমি এই পর্বেই সীমিত করছি। আপনাদের যদি কারোর নতুন কোনো পয়েন্ট মনে হয় যে না এটাও তো এইভাবেও তো রাজনীতিকে ব্যবহার করা হয়েছে, এখানেও তো রাজনীতি ইউজ হয়েছে, প্লিজ আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান। এতে আমারও জ্ঞান সমৃদ্ধ হবে, আপনাদেরও ভালো লাগবে, এবং আমারও এটা ভেবে ভালো লাগবে যে আপনারা আমার সঙ্গে আছেন, আমার পাশে আছেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি, যে আপনারা আমাকে প্রতি মুহূর্তে উৎসাহ দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। এভাবেই সঙ্গে থাকবেন। আর আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে শিগগিরই আসবো। নমস্কার।